ওয়েলকাম এভরিওয়ান টু ডেভিডসন হেপাটোলজি কোর্স টিউটোরিয়াল 6। আমাদের আজকের আলোচ্য টপিক হচ্ছে হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস বি। প্রেজেন্ট করছি আমি অরিন্দম চক্রবর্তী রাজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সেশন 2019-20, and those amazing notes are created by my batchmate জেবাতা হাসিন দিনা। প্রথমেই আমরা জেনে নেই আমাদের আজকের আলোচ্য টপিকগুলোর মধ্যে কি কি থাকবে। ওভারভিউ অফ ভাইরাল হেপাটাইটিস, যেখানে হচ্ছে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের ভাইরাল হেপাটাইটিস নিয়ে। বেসিক ডিসকাশন অ্যাবাউট হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস বি, এটার বেসিক মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, তারপর হচ্ছে মোড অফ ট্রান্সমিশন, এটার প্যাথোফিজিওলজি, একটা হেপাটোসাইটকে কিভাবে ইনফেক্ট করছে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কিভাবে হয়, কি কি ইনভেস্টিগেশন করে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি, এটার অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন কিভাবে করতে পারি। আমাদের ডেভিডসন ভীতির প্রথম কথাই হচ্ছে, অনেকেই বলে যে অনেক ডিটেলস লেখা, আর কোনটা কতটুকু কিভাবে পড়তে হবে সেটা বুঝতে পারি না, এর জন্য ডেভিডসনটা লাইন বাই লাইন প্রত্যেকটা অক্ষর পড়া হয় না। ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট আমাদের জন্য কোনটা, ওইটুকু ফাইন্ড আউট করার জন্যই আমাদের আজকের লেকচার, যেখানে বইটাকে ওভারভিউ করে জাস্ট জিস্ট কথাগুলো তুলে আনা হয়েছে, যেখান থেকে আমরা বুঝতে পারবো আসলে আমাদের জন্য কতটুকু রেলেভেন্ট। প্রথমে আসি, একটা ভাইরাল হেপাটাইটিসে একটা হেপাটোসাইট ইনফেক্টেড হলে কিভাবে সেলটা রেসপন্স করে। প্রথমেই হচ্ছে আমরা জানি, প্যাথোলজি থেকেই আমরা পড়ে এসেছি যে কোনো ইনফ্লামেশনের সূচনাই হয় যে কোনো ট্রমা, ইনসাল্ট, কেমিক্যাল সাবস্টেন্স, তারপর হচ্ছে যে কোনো ইনফেকশন, ওইগুলো থেকে। তো মেইনলি এখানে ভাইরাল ইনফেকশন হলে ওই সেলের মধ্যে একটা ইনফ্লামেশন ইনডিউসড হবে, যেটার কারণে একটা ইনজুরি হবে হেপাটোসাইটে। সেখান থেকে ইন্ট্রাসেলুলার যত রকমের এনজাইম আছে সেগুলা বার্স্ট আউট হয়ে সেল থেকে বের হয়ে আসবে। আমরা জানি হেপাটোসাইটের মেইন কিছু এনজাইম, তার মধ্যে হচ্ছে ট্রান্সঅ্যামাইনেজেস, এএসটি অ্যান্ড এএলটি, অ্যাসপার্টেট অ্যামিনোট্রান্সফারেস অ্যান্ড অ্যালানিন অ্যামিনোট্রান্সফারেস, এগুলো ব্লাডে চলে আসবে। তো এই জিনিসগুলো ব্লাডে চলে আসার মানেই হচ্ছে আমাদের হেপাটোসাইটে কোনো ইনজুরি হচ্ছে, যেটা দেখে আমরা বুঝতে পারবো হেপাটোসাইট থেকে এই মার্কারগুলো ব্লাডে রিলিজ হয়েছে। So this is an important indicator of hepatitis. Causes of viral hepatitis, যেখানে বলা আছে কমন কিছু কজের মধ্যে আমাদের হেপাটোট্রপিক ভাইরাস, যেগুলো হচ্ছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, যেটার সাথে হেপাটাইটিস ডি কো ইনফেক্টেড থাকতে পারে অথবা সুপার ইনফেক্টেড থাকতে পারে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। অ্যান্ড হেপাটাইটিস সি অ্যান্ড হেপাটাইটিস ই। এখন কিছু লেস কমন ভাইরাস আছে যেগুলোর ইনফেকশন হলেও আমাদের হেপাটোসাইটগুলো ড্যামেজ হতে পারে। সেগুলোকে মেইনলি একটা ব্রড ক্যাটাগরিতে বলা হয় নন এ, নন বি অ্যান্ড নন সি হেপাটোট্রপিক ভাইরাস, যেটার মধ্যে আছে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, আর কিছু রেয়ার কজ, হার্পিস সিমপ্লেক্স অ্যান্ড ইয়েলো ফিভার। এখন নতুন আরেকটা ভাইরাস আমাদেরকে অ্যাড করতে হবে, কোভিড-19 ভাইরাসও সামটাইমস এটার কমপ্লিকেশন হিসাবে আমাদের হেপাটাইটিস করতে পারে। এখন আজকের আমাদের আলোচ্য বিষয় যেহেতু হেপাটাইটিস এ অ্যান্ড বি, এই চার্টটা থেকে এটার কিছু বেসিক মাইক্রোবায়োলজি অ্যান্ড ওভারভিউ আমরা একটু নিয়ে নিতে পারি। হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস বি ভাইরাসের গ্রুপ। হেপাটাইটিস এর ক্ষেত্রে হচ্ছে এটা এন্টেরো ভাইরাস, কারণ এটা ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়, আর হেপাটাইটিস বি হচ্ছে হেপাডিএনএ ভাইরাস। নিউক্লিক অ্যাসিড, হেপাটাইটিস এর ক্ষেত্রে এটা আরএনএ, অ্যান্ড হেপাটাইটিস বিটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। ইনকিউবেশন পিরিয়ড 2 to 4 weeks অ্যান্ড হেপাটাইটিস বির ক্ষেত্রে 4 to 20 weeks, যেটা হেপাটাইটিস এর চেয়ে একটু বেশি। স্প্রেড হচ্ছে ফিসিস দিয়ে কন্টামিনেটেড হতে পারে হেপাটাইটিস এ, ইনজেকশন দিয়ে নর্মালি হয় না। ব্লাড, স্যালাইভা, সেক্সুয়াল অ্যান্ড ভার্টিক্যাল, এই চারটা ক্ষেত্রেই হেপাটাইটিস বি পজিটিভ, কারণ হেপাটাইটিস বি, সি, ডি এই তিনটাই হচ্ছে মেইনলি প্যারেন্টারাল রুটে ট্রান্সমিশন হয়, আর হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস ই হচ্ছে ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়। এখন ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে হেপাটাইটিস এ অ্যান্ড ই কখনো ক্রনিক ইনফেকশন করে না, আর হেপাটাইটিস বি, সি, ডিটা মেনলি ক্রনিক ইনফেকশন করে, বাট ফলোয়িং অ্যান অ্যাকিউট ইনফেকশন এরা ক্রনিক ইনফেকশন করতে পারে। ইমিউনাইজেশনের ক্ষেত্রে আমরা প্রিভেনশন করতে পারি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভের ক্ষেত্রে দুটোর জন্যই ভ্যাকসিন রয়েছে, আর প্যাসিভের ক্ষেত্রে দুটোর জন্যই সেরাম গ্লোবিউলিন অ্যাভেলেবল। এখন আমরা
ক্লিনিক্যাল ফিচারে যাই। একটা ভাইরাল হেপাটাইটিসের পেশেন্ট ক্লিনিক্যালি আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করতে পারে, অ্যাজ ইট ইজ আ ইনফেকশন যেটার কারণে ইনফ্লামেশন ইনডিউস হচ্ছে। তো প্রথমেই কিছু নন স্পেসিফিক প্রোড্রোমাল ইলনেস আমরা পাবো, যেটার আন্ডারে হচ্ছে মাথা ব্যথা করতে পারে, শরীর ব্যথা করতে পারে, গা ম্যাজম্যাজ করা যেটাকে বলে, আর্থ্রালজিয়া, জয়েন্টে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, খাবার অরুচি হতে পারে, কখনো বমি হতে পারে, সাথে ডায়রিয়া অ্যান্ড অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হতে পারে। এই নন স্পেসিফিক প্রোড্রোমাল ইলনেসগুলো আমাদের জন্ডিস প্রেজেন্ট করার 2 উইকস প্রায়র, মানে হচ্ছে কিছুদিন আগে থেকেই দেখা যেতে পারে। তারপরে হচ্ছে আমাদের ইকটেরিক ফেজটা ডেভেলপ করে, যেখানে আমাদের ক্লিনিক্যালি জন্ডিসটা পাওয়া যায়। জন্ডিসের ফিচার হিসাবে ইউরিনটা ডার্ক হতে পারে, স্টুলটা পেল হতে পারে, কিন্তু এটা খুব একটা ডেফিনেট ফিচার নয় আমাদের জন্য। বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের ব্রাউন কমপ্লেক্সনের ক্ষেত্রে ভিজুয়ালি ডিটেক্টেড জন্ডিসটা খুব একটা রিলায়েবল না। মেডিকেল জন্ডিসের ক্ষেত্রে, সার্জিক্যাল জন্ডিসের ক্ষেত্রে বিলিরুবিন লেভেলটা বেশি ইনক্রিজ হলে সেক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি ডিটেক্টেবল করতে পারি। এই সিমটমগুলা 3 থেকে 6 সপ্তাহের মধ্যে রিজলভ করে যেতে পারে। এখন আসি ফিজিক্যাল সাইনে কি কি পাবো। সাইন্স অফ জন্ডিস, কোথায় কোথায় আমরা জন্ডিস দেখি? আপার বালবার স্ক্লেরা, ভেন্ট্রাল সারফেস অফ টাং, পাম অ্যান্ড সোল, অ্যান্ড সিভিয়ার জন্ডিসের ক্ষেত্রে আমরা হোল বডিতেও ইয়েলোইশ টোনটা পেতে পারি। টেন্ডার হেপাটোমেগালি থাকবে, যেহেতু এটা একটা ইনফ্লামেশন, সেক্ষেত্রে আমরা ইনফ্লামেশনের 5টা সাইন, টিউমর, রুবর, ক্যালোর, ডলর অ্যান্ড ফাংশিওলেসা, এগুলো পাবো। ফাংশিওলেসা হিসাবে আলটিমেটলি আমরা লিভার ফেইলিওর পেতে পারি। টেন্ডার হেপাটোমেগালি, লিভারের সাইজটা ইনক্রিজ হয়ে যাবে। টেন্ডার কারণ হচ্ছে এটা গ্লিসান্স ক্যাপসুলকে ইনভলভ করলে আমাদের পেইনটা ইনিশিয়েট হবে। মাইল্ড স্প্লেনোমেগালি অ্যান্ড সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি পেতে পারি। এটা চিলড্রেনদের ক্ষেত্রে, যাদের এপস্টেইন বার ভাইরাস ইনফেকশন থাকে তাদের ক্ষেত্রে পাওয়া যায়। এখন আসি ইনভেস্টিগেশনে। কি কি ইনভেস্টিগেশন করে আমরা কনফার্ম হতে পারবো যে এটা একটা ভাইরাল হেপাটাইটিস অর ইদার ইট ইজ অ্যাকিউট অর ক্রনিক? প্রথমেই আমরা লিভার ফাংশন টেস্ট করে সেরাম বিলিরুবিন লেভেলটা ইনক্রিজ পাবো। সেরাম বিলিরুবিন আমরা জানি 2 ধরনের, কনজুগেটেড অ্যান্ড আনকনজুগেটেড। এই ক্ষেত্রে আমরা 2 ধরনেরই ইনক্রিজ পেতে পারি, অর্থাৎ টোটাল সেরাম বিলিরুবিনটা ইনক্রিজ পাবো। কারণ আমাদের হেপাটোসাইটের মধ্যে হচ্ছে বিলিরুবিনের কনজুগেশনটা হয়। সেই ক্ষেত্রে হেপাটোসাইট যখন ড্যামেজ হবে, বোথ কনজুগেটেড অ্যান্ড আনকনজুগেটেড বিলিরুবিনটাই ব্লাডে আমাদের রিলিজ হচ্ছে। প্রথ্রম্বিন টাইমটা পাবো আমরা প্রোলংড। সেরাম ট্রান্স অ্যামাইনেসগুলো আমরা আগেই বলেছি, এগুলো ব্লাডে রিলিজ হবে। টিপিক্যালি 200 to 2000 ইউনিট পার লিটার অ্যাকিউট ইনফেকশনে পাওয়া যায়। আর ফ্লাকচুয়েটিং পাবো অথবা লোয়ার পাবো কখন? ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে। কারণ ক্রনিক ইনফেকশন হলে আলটিমেটলি আমাদের যে লিভার সেলগুলো থাকে, হেপাটোসাইটগুলো আলটিমেটলি ড্যামেজ হয়ে যায়। একসময় ড্যামেজ হতে হতে আমাদের সাফিসিয়েন্ট হেপাটোসাইটই থাকে না যেখান থেকে আমাদের ট্রান্সঅ্যামাইনাসগুলো রিলিজ হবে। সেক্ষেত্রে ক্রনিক ইনফেকশনে আমরা ট্রান্সঅ্যামাইনাস লেভেলটা লোয়ার পেতে পারি। সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে আসলেই হেপাটাইটিস A, B, C, D নাকি E নাকি অন্য কোনো হেপাটোট্রফিক ভাইরাস দিয়ে আমাদের ইনফেকশনটা হয়েছে। সো ইটস কনফার্মেটরি। এখন আসি ম্যানেজমেন্ট। অ্যাকিউট ইনফেকশনে আমাদের হসপিটালাইজেশনের খুব একটা প্রয়োজন হয় না। বাসায় কমপ্লিট বেড রেস্ট আর সিমটোমেটিক ট্রিটমেন্ট, ফিভার থাকলে অ্যান্টিপাইরেটিক, পেইন হলে অ্যানালজেসিয়া, নশিয়া, এগুলোর হচ্ছে বেসিক ট্রিটমেন্ট, বাসায় বসেই নেওয়া যায়, হসপিটালাইজেশনের প্রয়োজন হয় না। আর কিছু হেপাটোটক্সিক ড্রাগ আছে যেগুলো হচ্ছে আমাদের লিভারেই মেইনলি মেটাবলিজম হয়। তো অ্যাকিউট হেপাটাইটিক ফেজে হচ্ছে এই ড্রাগগুলো আমাদের ইনজেস্ট না করাই ভালো, লাইক নার্কোটিক্স, সিডেটিভ এটসেট্রা। আর কিছু ইলেকটিভ সার্জারি আমরা অ্যাকিউট স্টেটে অ্যাভয়েড করব। আর অ্যাকিউট ইনফেকশনের জন্য লিভার ট্রান্সপ্লান্টেশনটা আমাদের খুব একটা ইন্ডিকেটেড না। এখন আসি অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে আমাদের কমপ্লিকেশন কি ডেভেলপ করতে পারে। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস আলটিমেটলি লিভার সেলগুলো ডিস্ট্রয় হতে হতে অ্যাকিউট লিভার ফেইলিওর, ওই যে ইনফ্লামেশনের 5টা ফিচারের মধ্যে ফাংশিওলেসার মধ্যে অ্যাকিউট লিভার ফেইলিওরটা আসবে। আর কোলেস্টেটিক হেপাটাইটিস ডেভেলপ করতে পারে। ইনফ্লামেশনের কারণে হেপাটোসাইটগুলো এনলার্জড হয়, এটা আমরা বেসিক প্যাথোলজিতে জানি। বেলুনিং অফ দ্য হেপাটোসাইটের জন্য হেপাটোসাইটটা এনলার্জড হবে, যেটার জন্য বাইলের যে আউটফ্লোটা ওইটা হচ্ছে অবস্ট্রাক্টেড হবে। তো স্ট্যাসিস হবে, ওই স্ট্যাসিস থেকে বাইলটা ফার্দার হেপাটোসাইটগুলোকে ইরিটেশন করবে, যেটার জন্য কোলেস্টেটিক হেপাটাইটিস হবে। এপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে যাদের এপস্টেইন বার ভাইরাস ইনফেকশন আছে। ক্রনিক লিভার ডিজিজ অ্যান্ড সিরোসিস কাদের ক্ষেত্রে ডেভেলপ করে? যাদের হচ্ছে ক্রনিক হেপাটাইটিস করার পাওয়ার রয়েছে, লাইক হেপাটাইটিস বি অ্যান্ড হেপাটাইটিস সি।
আর রিল্যাপসিং হেপাটাইটিস হতে পারে। এখন আসি আমরা ইন্ডিভিজুয়াল ভাইরাস ওয়াইজ হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাসের বেসিক মাইক্রোবায়োলজি আমরা বলে ফেলেছি, পিকোরোনা ভাইরাস, এন্টেরোভাইরাস অ্যান্ড এটা আরএনএ ভাইরাস। অ্যাকিউট ইনফেকশন করতেছে, কখনোই এটা ক্রনিসিটির দিকে প্রসিড করবে না, কারণ এটা হচ্ছে একটা অ্যাকিউট ইনফেকশন। এটার সাথে কে আছে? হেপাটাইটিস ই ভাইরাস। রুট অফ ট্রান্সমিশন পড়েছি আমরা, ফিকো ওরাল রুট, কীভাবে আনসেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড পোর স্যানিটেশন অ্যান্ড খাবারের মাধ্যমে ছড়াইতে পারে। ইনকিউবেশন পিরিয়ডও পড়েছি 2 to 6 উইক অ্যাভারেজ। প্যাথোফিজিওলজি, অ্যাকিউট যে ইনফ্লামেশনের ফিচার ওইটাই। হেপাটাইটিস এটা মেইনলি ডিরেক্ট হেপাটোসাইটকে ইনজুরি করে না, হেপাটোসাইটে ইনফেক্টেড করার পর সারফেসের সাথে একটা রিসেপ্টরের সাথে এটা অ্যাটাচ হয়ে হেপাটোসাইটে এন্টার করে, যাওয়ার পরে ওই ইনফেক্টেড হেপাটোসাইটটা আমাদের বডির নর্মাল ইমিউন প্রসেসটা হচ্ছে রিকগনাইজ করতে পারে। ওই রিকগনাইজড হেপাটোসাইটগুলোকেই আমাদের যে অ্যাক্টিভ ইমিউন সেলগুলো আছে ওইগুলো অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম করে ডিস্ট্রয় করে দেয়। তার মানে একটা ভাইরাসের ডিরেক্ট কোনো পাওয়ার নাই সেলকে ডিস্ট্রয় করার, আমাদের বডির ন্যাচারাল ইমিউন প্রসেসটাই হচ্ছে হেপাটোসাইটগুলোকে ড্যামেজ করে দেয়, ওইটার জন্যই আমাদের ডিজিজটা ম্যানিফেস্ট করে। এখন আসি ক্লিনিক্যাল ফিচারে। অ্যাকিউট কোনো ইনফেকশনের বা ইনফ্লামেশনের ফিচার আমরা আগেই পড়ে ফেলেছি। ইউজুয়ালি 6 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এটা অ্যাসিমটোমেটিক থাকবে, আর নন স্পেসিফিক যে প্রোড্রোমাল ইনলেসগুলো, ফিভার, ফ্যাটিক, ম্যালেস, মায়ালজিয়া, নশিয়া, ভমিটিং, এগুলো আমরা আগেই পড়েছি, এগুলো থাকবে। অ্যান্ড ইকটেরিক ফেজে হচ্ছে ডার্ক ইউরিন, পেল স্টুল, জন্ডিস পেতে পারি, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন অ্যান্ড ডিসকমফোর্ট, সামটাইমস স্কিন র্যাশ পেতে পারি। অ্যান্ড অর্গান স্পেসিফিক যদি দেখি টেন্ডার হেপাটোমেগালি, এটা হচ্ছে ইনফ্লামেশনের সাইন হিসেবে পেতে পারি। এখন আসি একটা অ্যাকিউট হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশনের ক্লিনিক্যাল কোর্সটা কীরকম হতে পারে। হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশন প্রথমে হচ্ছে দুইটা ওয়েতে যেতে পারে। চিলড্রেন আন্ডার 6 ইয়ারের ক্ষেত্রে অ্যাবাভ 70% কেসে দেখা যায় এটা অ্যাসিমটোমেটিক ইনফেকশন থাকে, যেটা আমরা আগেই বলেছি, সেখান থেকে তারা স্পন্টানিয়াস রিকভারি করে যেতে পারে। অ্যান্ড যাদের ক্ষেত্রে অ্যাডাল্ট অ্যাবাভ 70%-এর ক্ষেত্রে অ্যাকিউট হেপাটাইটিসটা সিমটোম্যাটিক হয়। এই সিমটোম্যাটিক থেকে আবার কয়েকটা পাথওয়ে আছে। 99% কেসেই হচ্ছে তারা স্পন্টানিয়াসলি রিকভার করে যায়। 1% ক্ষেত্রে তাদের অ্যাকিউট লিভার ফেইলিওর ডেভেলপ করে, যেটাকে আবার বলে হচ্ছে ফালমিনেন্ট হেপাটাইটিস। এই ফালমিনেন্ট হেপাটাইটিস থেকে অনেকে দেখা যায় আর রিকভার করতে পারে না, তাদের ক্ষেত্রে হচ্ছে 10% ক্ষেত্রে ডেথ। 35% পেশেন্টের ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশনটা দেখা যায়। অ্যান্ড আরেকটা 55%-এর ক্ষেত্রে তারা আবার অ্যাকিউট লিভার ফেইলিওর থেকেও স্পন্টানিয়াসলি রিকভার করে যেতে পারে। 3 to 20%-এর ক্ষেত্রে রিল্যাপসিং হেপাটাইটিস কমপ্লিকেশন হিসাবে ডেভেলপ করে। এটা কখন হয়? অ্যাপারেন্ট রিজলিউশন ফ্রম হেপাটাইটিস, হেপাটাইটিস থেকে অ্যাপারেন্টলি সুস্থ হওয়ার পর অনেকদিন পর রিল্যাপস হতে পারে আবার। এখন দেখি ইনভেস্টিগেশন কি করে আমরা কনফার্ম হতে পারবো যেটা অ্যাকিউট অ্যাটাক অফ হেপাটাইটিস এ ভাইরাস। সেরোলজিক্যাল টেস্টিং আমরা বলেছিলাম এটা কনফার্মেটরি। এখন অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাসের আইজিএম, ইমিউনোগ্লোবুলিন এমটা আমরা জানি অ্যাকিউট ইনফেকশনে ফার্স্ট অ্যাপিয়ার করে, অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন জিটা হচ্ছে কিছুদিন পরে অ্যাপিয়ার করে। এখন হচ্ছে এটা ডিটেক্টেবল কতদিন? 5 থেকে 10 দিন বিফোর দ্য অনসেট অফ সিমটম অ্যান্ড পারসিস্ট ফর অ্যাবাউট 3 months আফটার দ্য রিকভারি। তার মানে সিমটমের অনসেট থেকে 5 থেকে 10 দিন আগেই এটা ডিটেক্ট করা যায়, আর রিকভারির পর 3 মাস পর্যন্ত এটা আমরা ব্লাডে পেতে পারি। অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন জিটা পারসিস্ট করে বছর পর্যন্ত, মার্কার অফ প্রিভিয়াস হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশন উইথ রেজাল্টিং ইমিউনিটি। তার মানে এটা হচ্ছে লাইফ লং ইমিউনিটি দিবে, যেটা দেখে বোঝা যাবে যে প্রিভিয়াস কোনো ইনফেকশন হয়েছিল যেটা এখন অ্যাক্টিভ ফেজে নেই। আমরা আরটিপিসিআর করতে পারি ভাইরাল আরএনএ ডিটেকশন করার জন্য, অ্যাজ ইট ইজ আরএনএ ভাইরাস। আর লিভার ফাংশন টেস্টের আন্ডারে এলিভেটেড ট্রান্সঅ্যামাইনেজ অ্যান্ড প্রোথ্রম্বিন টাইম অ্যান্ড ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিওটা করতে পারি, যেটা হচ্ছে লেভেলটা দুইটারই ইনক্রিজ থাকবে। এখন হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা বলেছিলাম সেলফ লিমিটিং, খুব একটা হসপিটালাইজেশনের প্রয়োজন হয় না আনটিল এটার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে। সাপোর্টিভ ট্রিটমেন্ট অ্যান্ড বেড রেস্ট হচ্ছে এনাফ ফর হেপাটাইটিস এ ভাইরাস ট্রিটমেন্ট। কিছু ড্রাগ থেরাপি দেওয়া যায়, অ্যান্টিভাইরালস। আর উইথ ফালমিনেন্ট হেপাটাইটিস যাদের হয় এটার পার্সেন্টেজ খুবই কম, যাদের ক্ষেত্রে
লিভার ট্রান্সপ্লান্টেশনটা দরকার হতে পারে। এখন আসি প্রিভেনশন কিভাবে করা যায়। ওই যে আমাদের মোড অফ ট্রান্সমিশন যেগুলো ছিল সেগুলোকে স্টপ করে দিতে পারলেই আমাদের ইনফেকশনটা প্রিভেনশন করা যাবে। তার জন্য আমাদের সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ফুড সেফটি, প্রপার হাইজিন, সেফ স্যানিটেশন এগুলো এনশিওর করতে হবে। আর ভ্যাকসিনেশনের ক্ষেত্রে হ্যাভরিক্স যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাল ভ্যাকসিন, আর টুইনরিক্সটা হচ্ছে হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস বি এর কম্বিনেশন ভ্যাকসিন। তারপর হচ্ছে ইমিউন সেরাম গ্লোবুলিন ফর ইমিডিয়েট প্রোটেকশন আফটার এক্সপোজার অফ দ্য ভাইরাস। যদি কোনো কারণে এক্সপোজার কোনটা কনফার্ম হয়ে যায় সেই ক্ষেত্রে প্রিভেনশন হিসাবে ইমিউন সেরাম গ্লোবুলিনটা নিয়ে রাখা যায়। আর কমপ্লিকেশনটা আমরা আগেই ডিসকাস করে ফেলেছি। এখন ডিসকাস করব আমরা হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে। এটা হচ্ছে একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। এই যে দেখতে পাচ্ছি আমরা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, বাট এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডটা ইনকমপ্লিট। এটার মধ্যে আমরা কিছু অ্যান্টিজেন পাই, লাইক সারফেসের মধ্যে আমরা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, কোরের মধ্যে পাই হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন বা সি অ্যান্টিজেন, আর কোরের একটা পার্ট হিসেবে পাই হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন। এখন এই তিনটা অ্যান্টিজেনের মধ্যে তিনটা অ্যান্টিজেনই কিন্তু আমরা ব্লাডে বা সার্কুলেশনে পাই না। এদের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের সি অ্যান্টিজেন যেটা, এটা আমরা ব্লাডে পাই না, কারণ এটা হাইলি লিপিড সলিউবল, এটা ব্যারিয়ার ক্রস করে আমাদের সার্কুলেশনে আসতে পারে না। কিন্তু এটার এগেনস্টে যে অ্যান্টিবডি ফর্ম হয় এগুলো কিন্তু আমরা ব্লাডে পাই। অ্যান্টিবডি কী কী ফর্ম হয়? আইজিএম যেটা আর্লি পাই, আর আইজিজিটা কিছুদিন পরে পাই। এস অ্যান্টিজেনটা আমরা সার্কুলেশনে পাই, এই অ্যান্টিজেনটা সি যেটা এটা আমরা পাই না ব্লাডে, আর ই অ্যান্টিজেনটা হচ্ছে ইনফেক্টিভিটি ইন্ডিকেট করে। এখন দেখি কোনটা পেলে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব, এটা আমরা পরে চার্ট দিয়ে দেখব। এখন আমরা জাস্ট আইডেন্টিফাই করলাম যে কোন অ্যান্টিজেনটা কোথায় থাকে, কোনটা ব্লাডে আসে, কোনটা আসে না। এখন আমরা হেপাটাইটিস বি এর এপিডেমিওলজি নিয়ে একটু কথা বলবো। হেপাটাইটিস বিটা হচ্ছে কমনেস্ট কজ অফ ক্রনিক লিভার ডিজিজ অ্যান্ড হেপাটোসেলুলার কার্সিনোমা। আমরা জানি হেপাটাইটিস বি ভাইরাসটা ইনফেক্টেড হওয়ার পর অ্যাকিউট ইনফেকশনের পরে আলটিমেটলি ক্রনিক ইনফেকশনের দিকে টার্ন করে। অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 250 মিলিয়ন পিপল ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশনে ভুগছে, অ্যান্ড বাংলাদেশেও এটার প্রিভ্যালেন্সটা এখন বেশ ভালোই দেখা যায়। এখন ডিসকাস করব এটার রুট অফ ট্রান্সমিশন নিয়ে। কী কী রুটে ট্রান্সমিশন হতে পারে? সেক্সুয়াল, প্যারেন্টারাল, মাদার টু চাইল্ড, পেরিনেটাল, অর এটাকে ভার্টিক্যাল ট্রান্সমিশনও বলে। ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজার যেটা হচ্ছে বাংলাদেশে এখন বেশ কমন, নিডল স্টিক ইনজুরি, অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। মেইনলি এটা ব্লাড বর্ন একটা ইনফেকশন। মোস্ট কমন কোনটা? সেক্সুয়াল অ্যান্ড প্যারেন্টারাল। ইনফ্যান্টদের ক্ষেত্রে হাই রিস্ক অফ বিকামিং ক্রনিক ক্যারিয়ার, যেটা হচ্ছে 90 to 95% ক্ষেত্রে ইনফ্যান্টে যারা অ্যাটাকটা ফেস করে তারা ক্রনিক ক্যারিয়ারে টার্ন নেয়, আর ওল্ডার এজের ক্ষেত্রে রিস্ক অফ বিং ক্রনিক ক্যারিয়ার হচ্ছে লেস দেন 5%। ভার্টিক্যাল ট্রান্সমিশনে ম্যাটার্নাল ক্রাইটেরিয়াটা হবে মাদারকে অবশ্যই হেপাটাইটিস বি এস অ্যান্টিজেন পজিটিভ হইতে হবে, আর ই অ্যান্টিজেন পজিটিভ হইতে হবে, কারণ হচ্ছে আমরা জানি ই অ্যান্টিজেনটা হাই ট্রান্সমিসিবিলিটিকে ইন্ডিকেট করে। এখন একটা কেস প্রেজেন্টেশন আমরা দেখতে পারি। অ্যাকিউট হেপাটাইটিস ইনফেকশনের ইনকিউবেশন পিরিয়ড 1 to 6 months। সিমটমস আমরা পড়েছি, অ্যাকিউট অ্যাটাকের যত নন স্পেসিফিক প্রোড্রোমাল ইলনেস আছে সবগুলোই বলা আছে এখানে। র্যাশ, আর্থ্রালজিয়া, মাইলজিয়া, ফিভার ডিউ টু ইমিউন কমপ্লেক্স ফর্মেশন, অ্যান্ড ইকটেরিক ফেজে নশিয়া, ভমিটিং, জন্ডিস অ্যান্ড রাইট আপার কোয়াড্রেন্ট পেইন হতে পারে। একটা জিনিস এখানে স্পেসিফিক্যালি মনে রাখতে হবে, এই যে সিমটমগুলো আমরা পাচ্ছি হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে, এটা হচ্ছে ভাইরাসের জন্য না, কিন্তু ইমিউন রেসপন্সের জন্য। তো যাদের ক্ষেত্রে ইমিউন রেসপন্সটা কম হবে, লাইক চিলড্রেন আন্ডার 5 years, তারপর হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ যারা আছে, ম্যালিগনেন্সি, তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, তাদের ক্ষেত্রে হেপাটাইটিস বির ইনফেকশনটা হলে ল্যাক অফ ইমিউন রেসপন্স হয়, যেটার কারণে একটা সাবক্লিনিক্যাল হেপাটাইটিস হতে থাকে, যেটা তারা ক্লিনিক্যালি ডিটেক্ট করতে পারে না, যেটার থেকে আলটিমেটলি ক্রনিক ক্যারিয়ারে তারা টার্ন নেয়। এখন আসি আমরা ইনভেস্টিগেশনে। কী কী ইনভেস্টিগেশন করে আমরা শিওর হতে পারবো? এটা হচ্ছে কম্বিনেশন অফ ভাইরাল মার্কার, সারফেস অ্যান্টিজেন, ই অ্যান্টিজেন, ভাইরাল লোড,
এগুলো দিয়ে আমরা করতে পারি। পরে একটা চার্টে আমরা ডিসকাস করব যে কোনটা পজিটিভ পেলে বা কোনটা নেগেটিভ পেলে কি ইন্ডিকেট করে। ভাইরাল লোডটা দেখতে পারি, পিসিআর দিয়ে হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএটা ডিটেক্ট করতে পারি। অ্যান্ড লিভার ফাংশন টেস্টের আন্ডারে AST/ALT ইনক্রিজ পাবো। AST/ALT রেশিওটা নর্মালি 1-এর চেয়ে কম থাকে, যখন 1-এর চেয়ে বেশি হয়ে যাবে সেটা ফালমিনেন্ট হেপাটাইটিস ইন্ডিকেট করবে। বিলিরুবিনটা মিক্সড ইনক্রিজড হবে, কারণ কি আমরা বলেছিলাম হেপাটাইটিসের ক্ষেত্রে হেপাটোসেলুলার ড্যামেজে বোথ কনজুগেটেড অ্যান্ড আনকনজুগেটেড বিলিরুবিনটা ইনক্রিজ হয়, প্রথ্রম্বিন টাইমটা প্রলংড হবে। এখন আমরা ডিসকাস করব সেরোলজিক্যাল স্টাডিজ। হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হলে কোন ধরনের সেরোলজিক্যাল মার্কার পজিটিভ বা নেগেটিভ পেলে আমরা ডিটারমাইন করতে পারবো ইনফেকশনের কোন স্টেজটাতে পেশেন্ট এখন আছে। সো আমাদের লেফট সাইডে ইয়েলো হাইলাইটেড দুইটা বক্সের মধ্যে আমরা অ্যাড্রেস করেছি এস অ্যান্টিজেন অ্যান্ড ই অ্যান্টিজেন, আর পরের তিনটা বক্সের মধ্যে আমাদের তাদের কারেসপন্ডিং যে অ্যান্টিবডিটা সেটা অ্যাড্রেস করা আছে। এখন আমরা বলেছিলাম আমাদের সি অ্যান্টিজেনটা হাইলি লিপিড সলিউবল হওয়ার কারণে এটা আমাদের ব্লাডে অ্যাপিয়ার করে না, কিন্তু এর কারেসপন্ডিং IgM অ্যান্টিবডি অ্যান্ড IgG অ্যান্টিবডিটা কিন্তু ঠিকই ব্লাডে আমরা ডিটেক্ট করতে পারি। আর হেপাটাইটিস বির এস অ্যান্টিজেনটার কারেসপন্ডিং অ্যান্টিবডি NT-HBSটাও আমরা ব্লাডে ডিটেক্ট করতে পারি। এখন দেখা যাক ইন্ডিভিজুয়ালি যদি আমরা আসি, এস অ্যান্টিজেনটা শুধু যদি এস অ্যান্টিজেনটা পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা কি বুঝবো, পেশেন্টটা আর্লিয়েস্ট ফেজ অফ অ্যাকিউট ইনফেকশনে আছে, যেখানে হচ্ছে আর কোনো মার্কার এখনও ব্লাডে ইনক্রিজড হয়নি, শুধু এস অ্যান্টিজেনটাই আমরা ডিটেক্ট করতে পারছি। সেকেন্ডলি, অ্যাকিউট ইনফেকশনে যখন চলে আসবে, অ্যাকিউট ইনফেকশন মানে হচ্ছে আর্লির পরের স্টেপটা, সেই ক্ষেত্রে এস অ্যান্টিজেন তো পজিটিভ থাকবেই, সাথে হচ্ছে অ্যাকিউট ইনফেকশনে হাই ইনফেক্টিভিটি আমরা বলেছিলাম, কোনটা পেলে বুঝবো, ই অ্যান্টিজেনটা যদি প্রেজেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝবো হাই ইনফেক্টিভ, মানে পেশেন্টটা এখন হাইলি ইনফেক্টিভ অ্যান্ড হাইলি ট্রান্সমিসিবল অফ দিস ভাইরাস। সাথে হচ্ছে আমরা সি অ্যান্টিজেনের IgM অ্যান্টিবডিটা পাবো, কারণ হচ্ছে আমরা জানি অ্যাকিউট ইনফেকশনে IgM ইনক্রিজ হয়। এখন আসি আমরা অ্যাকিউট ইনফেকশনের এমন একটা স্টেজ আছে যেখানে হচ্ছে আমাদের HbS অ্যান্টিজেনটা নেগেটিভ হয়ে যায়, আর তার কারেসপন্ডিং যে অ্যান্টিবডি আছে সেটা তখনও ব্লাডে অ্যাপিয়ার করে না। আমরা জানি অ্যান্টিজেনটা আগে অ্যাপিয়ার করে, তার জন্য যে অ্যান্টিবডিটা ফর্ম হয় সেটা ফর্ম হয়ে ব্লাডে আসতে মোটামুটি কয়েক উইকসের একটা গ্যাপ থাকে। ওই গ্যাপ পিরিয়ডটুকুকেই আমরা বলবো উইন্ডো ফেজ, যেখানে আমরা অ্যান্টিজেনটা ডিসঅ্যাপিয়ার করে যাবে আর অ্যান্টিবডিটাও তখনও ফর্ম হবে না। তো ওই স্টেজটা আমরা কোন জিনিসটা দেখে ডায়াগনোসিস করতে পারি, তার জন্য একমাত্র তখন ভরসা হচ্ছে অ্যান্টিবডি অফ সি অ্যান্টিজেন, যেটা হচ্ছে IgM। অ্যাকিউট ক্ষেত্রে সবসময় আমরা IgMটা ইউজ করব। এখন যখন একটা পেশেন্ট হেপাটাইটিস বির অ্যাকিউট ইনফেকশন থেকে রিকভার করে যাবে, তখন হচ্ছে কোনো ধরনের অ্যান্টিজেনই আমরা আর ব্লাডে পাবো না, তখন জাস্ট অ্যান্টিবডিগুলোই পাওয়া যাবে। কোন কোন অ্যান্টিবডি, HbS যে অ্যান্টিজেন ছিল তার কারেসপন্ডিং অ্যান্টিবডিটা তখন অ্যাপিয়ার করবে, এই উইন্ডো ফেজটা পর্যন্ত করবে না। যখনই উইন্ডো ফেজ পার হয়ে যাবে তখনই হচ্ছে রিকভার করে যাবে পেশেন্টটা, আর এই এস অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করবে। সাথে হচ্ছে সি অ্যান্টিজেনের যে ইমিউনোগ্লোবুলিন জিটা আছে, যেটা আমরা জানি অ্যাকিউট ফেজের পরে ইনক্রিজ করে ক্রনিক ফেজে, তখন সেটা ইনক্রিজ করবে। এখন আসি একজন ইমিউনাইজড পার্সনের ক্ষেত্রে আমরা কোন মার্কারটা পজিটিভ পাবো। আমরা জানি অ্যাক্টিভ ইমিউনাইজেশনে আমরা হচ্ছে ভাইরাল অ্যান্টিজেনটা কারো বডিতে ইন্ট্রোডিউস করি, যেটার রেসপন্সে তার কারেসপন্ডিং অ্যান্টিবডিটা আমাদের বডিতে ফর্ম হয়। তো এখানে আমরা হেপাটাইটিস বির সারফেস অ্যান্টিজেন বা এস অ্যান্টিজেনটা বডিতে ইন্ট্রোডিউস করি, যার রেসপন্স হিসাবে শুধুমাত্র HbSটা পজিটিভ আসবে আর সবগুলোই নেগেটিভ থাকবে। একজন হেলদি ক্যারিয়ারের ক্ষেত্রে সবসময় এস অ্যান্টিজেনটা পজিটিভ থাকবে আর সির IgG অ্যান্টিবডিটা পজিটিভ থাকবে। ইনফেক্টিভ ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা জানি কোন জিনিসটা ইনফেক্টিভিটি নির্দেশ করে, সেটা হচ্ছে আমাদের IgEর অ্যান্টিজেনটা হাইলি ইনফেক্টিভিটি নির্দেশ করে, আর ক্যারিয়ার যেহেতু সে কিন্তু এখন অ্যাক্টিভ ফেজে নেই, ওই অ্যাক্টিভ ফেজে না থাকার কারণে সি অ্যান্টিজেনের ইমিউনোগ্লোবুলিন
জি অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করবে। আর যেহেতু সে ইনফেক্টিভ, তাই ইনফেক্টিভিটির আরেকটা নির্দেশক হচ্ছে এস অ্যান্টিজেন। তার মানে এস অ্যান্টিজেন নির্দেশ করে সে হচ্ছে ইনফেক্টিভ, আর হাইলি ট্রান্সমিসিবিলিটি অর হাইলি ইনফেক্টিভ নির্দেশ করে হচ্ছে ই অ্যান্টিজেন, আর ক্যারিয়ার নির্দেশ করে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জির অ্যান্টিবডির। সো আমরা যদি আরেকবার এখন একটু কুইক রিক্যাপ করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি অ্যান্টিজেনের মধ্যে আমরা কি কি পাই, এস অ্যান্ড ই। এসটা নির্দেশ করে আমাদের অ্যাকিউট ইনফেক্টিভ স্টেজ, ইটা নির্দেশ করে হাইলি ট্রান্সমিসিবল, আর সি অ্যান্টিজেনটা ব্লাডে আসে না। এখন অ্যান্টিবডি যদি দেখি, অ্যান্টিবডি আমাদের কি কি আসে ব্লাডে, এস, সি, ই, তিনটারই অ্যান্টিবডি আসে। কিন্তু সির অ্যান্টিবডিটা আবার দুই ধরনের আসে, কি কি, আইজি এম অ্যান্ড আইজি জি। এই এস অ্যান্টিবডিটা থাকলে আমরা কি বলতে পারি, হয় পেশেন্টটা রিকভারি হয়ে গেছে ইনফেকশন থেকে, অর ভ্যাকসিনেশন। সি অ্যান্টিবডির আইজিএমটা প্রেজেন্ট থাকলে আমরা বলতে পারি অ্যাকিউট ইনফেকশন, জিটা থাকলে বলতে পারি আমরা এটা ক্রনিক ইনফেকশন। আর ইর যদি অ্যান্টিবডিটা চলে আসে, সেই ক্ষেত্রে অ্যান্টিজেনের অপোজিটটা হবে, সেটা হচ্ছে লো ট্রান্সমিসিবল। এখানে আমাদের ইন্টারপ্রিটেশনের গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। ইনকিউবেশন পিরিয়ডে কি কি মার্কার পাওয়া যায়, কোনটা ইনক্রিজ করতে শুরু করে, অ্যাকিউট ইনফেকশনের ক্ষেত্রে কোন কোন পজিটিভ হয়। উইন্ডো পিরিয়ডে আমরা বলেছিলাম শুধু একটা মাত্র মার্কারই পজিটিভ পাবো, যেটা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারবো যে অ্যাকিউট ইনফেকশনটা তখনও চলছে। রিকভারি স্টেজে গিয়ে পারসিস্ট ফর ম্যানি ইয়ার্স, এটা হচ্ছে টোটাল এইচবিসি অ্যান্টিবডি এগুলা পারসিস্ট করে। তখন হচ্ছে একটা পেশেন্টের ইমিউনিটি ডেভেলপ করে যায় এগেইনস্ট দ্য হেপাটাইটিস বি ভাইরাস। এখন আসি ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট হেপাটাইটিস বি। আমরা জানি হেপাটাইটিস বি হচ্ছে ক্রনিক ইনফেকশন করে, কিন্তু শুরুতে অ্যাকিউট ইনফেকশন করে তারপরে সেটা ক্রনিক ইনফেকশনে টার্ন নেয়। যখন অ্যাকিউট স্টেজে থাকবে তখনকার ট্রিটমেন্ট কীরকম হবে, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট খুব একটা ইন্ডিকেটেড না, কারণ হচ্ছে আমাদের বডির নর্মাল যে ইমিউন সিস্টেম সেটাই ভাইরাস ইনফেক্টেড সেলগুলোকে রিমুভ করে দেয় বডি থেকে। সাপোর্টিভ কেয়ার দিতে হবে অ্যাকিউট ট্রিটমেন্টে, আমরা আগে যেটা পড়েছি, সাথে মনিটর করতে হবে অ্যাকিউট লিভার ফেইলারটা ডেভেলপ করছে কিনা, ওই অনুযায়ী সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। আর যাদের ক্ষেত্রে সিভিয়ার ইনফেকশন ডেভেলপ করে গেছে, এটা কি দেখে আমরা বুঝতে পারবো, মেন্টাল স্ট্যাটাসটা অল্টার্ড হয়ে যাবে, ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিওটা ইনক্রিজড হয়ে যাবে, আর হচ্ছে অ্যাকিউট লিভার ফেইলারের ফিচারগুলো দেখা যাবে। তাদের ক্ষেত্রে হচ্ছে এন্টাকাভির, টেনোফোভির অ্যান্টিভাইরাল ড্রাগগুলো আমরা ইউজ করতে পারি। আর ইন কেস অফ ডিকম্পেনসেটেড লিভার ফেইলার ট্রান্সপ্লান্টেশন করতে হবে। দুইটা অপশন, হয় সিভিয়ার ইনফেকশনে আমরা প্রথমে ফার্স্ট লাইন ড্রাগ থেরাপিতে যাব, ড্রাগ থেরাপি কাজ না করলে যদি সেটা আরও সিভিয়ার হয়, ডিটোরিয়েট করে, সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন দরকার হতে পারে। এখন আমরা বলেছি ক্রনিক হেপাটাইটিস বি এর ইনফেকশন ডিউরেশন 6 মান্থের বেশি হলে, আর অ্যাকিউটের ক্ষেত্রে সেটা 6 মান্থের কম। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি, ইনফেকশন 6 মান্থসের বেশি হবে, সাথে ডিটেকশন অফ এস অ্যান্টিজেন, প্রেজেন্টেশন অ্যাসিমটোমেটিক হতে পারে, ফিভার সিমটোমেটিক হতে পারে। কাদের ক্ষেত্রে ক্রনিক ইনফেকশনটা বেশি হয়, 90% অফ ইনফ্যান্ট আমরা পড়েছিলাম। চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে যদি অ্যাকিউট ইনফেকশনটা হয় সেটা ক্রনিসিটিতে ডেভেলপ করে খুব বেশি। আর অ্যাবাউট 50% অফ চিলড্রেনই 1 to 5 years অফ এজ। আর অনলি 5% অফ অ্যাডাল্টের ক্ষেত্রে যারা
রিকভার্ড ফ্রম অ্যাকিউট ইনফেকশন তাদের ক্রনিসিটি ডেভেলপ করতে পারে। আর একটা মেজর গ্রুপ অফ পিপল যারা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ তাদের ক্ষেত্রে 15 to 20% পেশেন্ট হচ্ছে 5 to 20 ইয়ার্স অফ ইনফেকশনের মধ্যে সিরোসিস ডেভেলপ করে। সিরোসিস মানে কি আমরা জানি, লিভারে ক্রনিক ইনফেকশনের ফলে যে ফাইব্রোসিস অ্যান্ড নডিউলারিটি তৈরি হয়, ওই স্টেজটা তৈরি হয়ে যায় তাদের 5 থেকে 20 বছরের মধ্যে। কমপ্লিকেশনটা কি তাইলে, ক্রনিক ইনফেকশন থেকে সেটা সিরোসিসে টার্ন করতে পারে, সেখান থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা অ্যান্ড আলটিমেটলি ডেথ। এখন আসি ইনভেস্টিগেশন। অলরেডি আমরা পড়ে ফেলেছি, সেরোলজিক্যাল স্টাডিগুলো করব। কি দেখে আমরা বুঝবো ক্রনিক ইনফেকশন? পারসিস্টেন্স হবে কার, ই অ্যান্টিজেন অথবা এস অ্যান্টিজেন 6 মাসের বেশি যদি পারসিস্ট করে সেটা ক্রনিক ইনফেকশন ইন্ডিকেট করে। ও লিভার ফাংশন টেস্টের অ্যাবনর্মালিটি দেখে বুঝতে পারবো। আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন অ্যান্ড লিভার বায়োপসি করতে পারি যদি ক্রনিক ইনফেকশন থেকে আমাদের সাসপেক্টেড কার্সিনোমা থাকে অথবা ফাইব্রোসিস যদি আমরা সাসপেক্ট করি। এখন আসি ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট হচ্ছে ড্রাগ থেরাপি আমরা কখন দিব? যখন আমরা ভাইরাল রেপ্লিকেশনটাকে প্রিভেন্ট করব, কারণ যত বেশি ভাইরাল রেপ্লিকেশন হবে তত বেশি সেল ড্যামেজ হবে, যত বেশি সেল ড্যামেজ হবে সেটা সিরোসিসের দিকে প্রোগ্রেস করবে, আর সিরোসিস থেকে আলটিমেটলি হেপাটোসেলুলার কার্সিনোমা। আমাদের এই ট্রিটমেন্টের গোলটা কি হবে? হেপাটাইটিস বির ই অ্যান্টিজেনের সেরো কনভার্সন। মানে কি, ই অ্যান্টিজেনের এগেনস্টে যখন হেপাটাইটিস বি ই এর অ্যান্টিবডি ডেভেলপ করে তখন হচ্ছে আমরা বুঝতে পারি যে পেশেন্টটা হচ্ছে এখন তার ইনফেক্টিভিটি কমে গেছে, ট্রান্সমিসিবিলিটি কমে গেছে। রিডাকশন অফ হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ অ্যান্ড নর্মালাইজেশন অফ লিভার ফাংশন টেস্ট, যে যে প্যারামিটারগুলো অল্টার করে গেছিল সেগুলো হচ্ছে আবার নর্মাল স্টেজে ফিরিয়ে আনা। এখানে হচ্ছে আমাদের প্রিভিয়াসলি ডেসক্রাইব যে চার্টটা ছিল ওইটারই একটা ওভারভিউ। ইয়েলো হাইলাইটেড পোর্শনটা হচ্ছে হেপাটাইটিস বির সারফেস অ্যান্টিজেনের কন্ডিশন, আর বাকিগুলো হচ্ছে তার কারেসপন্ডিং অ্যান্টিবডিগুলো, এগুলো আমরা ডিসকাস করেছি। এখন আসি ড্রাগ ট্রিটমেন্ট। এই ক্ষেত্রে কী কী হতে পারে? ফার্মাকোলজিক্যাল থেরাপিতে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড অ্যানালগসের মধ্যে যেটা হচ্ছে ভাইরাল রেপ্লিকেশনটাকে ইনহিবিট করে, এটা বোথ কম্পেনসেটেড অ্যান্ড ইনকম্পেনসেটেড লিভার ডিজিজে ইন্ডিকেটেড। দুইটা ড্রাগ আমরা ফার্স্ট লাইন হিসাবে ইউজ করি, টেনোফোভির অ্যান্ড এন্টাকাভির। কারণ কি? হাই এফিকেসি অ্যান্ড লো রেটস অফ ড্রাগ রেজিস্ট্যান্স। আমরা কি জানি, কোনো একটা ড্রাগ ইউজ করলে সেটা আলটিমেটলি রেজিস্ট্যান্স হওয়ার একটা রিস্ক থাকে। অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপির এটাই একটা ড্রব্যাক, যেখানে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগসগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম রেজিস্ট্যান্স, কিন্তু অ্যান্টিভাইরালের ক্ষেত্রেও রেজিস্ট্যান্স হতে পারে, বাট টেনোফোভিরের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সের রেটটা অনেক কম, তাই এটাই প্রেফার করা হয়, আর এন্টাকাভিরটা ইউজ করা হয়। ল্যামিভুডিন, অ্যাডেফোভির এগুলো হচ্ছে খুব কম ইউজ করা হয় কারণ রেজিস্ট্যান্সটা অনেক বেশি এদের ক্ষেত্রে। সেকেন্ড হচ্ছে পেজাইলেটেড ইন্টারফেরন আলফা, প্রচুর সাইড এফেক্ট আছে, এর জন্য এটা এখন খুব ইউজ করা হয় না। আগে ইউজ করা হতো হেপাটাইটিস বি অ্যান্ড সি ইনফেকশনের ক্ষেত্রে, এখন সেটা আর খুব একটা ইউজ হয় না। এটা হোস্ট ইমিউন রেসপন্সকে অগমেন্ট করার মাধ্যমে কাজ করে। নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড অ্যানালগসগুলো ভাইরাল রেপ্লিকেশনটাকে স্টপ করতো, পেজাইলেটেড ইন্টারফেরনটা হচ্ছে ওইগুলোকে স্টপ করে না, বাট হোস্টের যে একটা ইমিউন রেসপন্স ওইটাকে এক্সাজারেটেড করে দেয়, যেটা হচ্ছে কাদের ক্ষেত্রে ইন্ডিকেটেড? ইয়ঙ্গার পেশেন্ট যাদের কম্পেনসেটেড লিভার ডিজিজ আছে। কন্ট্রাইন্ডিকেশন তাইলে কি হবে? ডিকম্পেনসেটেড সিরোসিস যাদের হয়ে গেছে, প্রেগনেন্সি, অটো ইমিউন কন্ডিশন যেখানে হচ্ছে হোস্ট ইমিউন রেসপন্সটা আরও এক্সাজারেটেড করে দিলে পেশেন্টের ক্ষতি হতে পারে, আর লিউকোপেনিয়া অর থ্রোম্বোসাইটোপেনিয়া, আর আলটিমেটলি লিভার ট্রান্সপ্লান্টেশন উইথ নিউক্লিওসাইড অর নিউক্লিওটাইড অ্যানালগস আফটার ট্রান্সপ্লান্টেশন। কাদের ক্ষেত্রে? যাদের অ্যাডভান্সড একদম লিভার ডিজিজ হয়ে গেছে আর হেপাটোসেলুলার কার্সিনোমা যাদের হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ট্রান্সপ্লান্টেশন ছাড়া আর খুব একটা এফেক্টিভ না। এখন আসি হেপাটাইটিস বির প্রিভেনশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে যে রুটে ভাইরাসটা ট্রান্সমিশন হয় ওইগুলোকে স্টপ করে দিতে পারলেই আমরা প্রিভেনশনটা এনশিওর করতে পারবো। তার জন্য আমাদের ব্লাড ট্রান্সফিউশনের আগে স্ক্রিনিং করে নিতে হবে হেপাটাইটিস বির সারফেস অ্যান্টিজেনকে, যে ওইটা প্রেজেন্ট থাকতে তার মানে ব্লাডটা ইনফেক্টেড উইথ হেপাটাইটিস বি। অ্যাডমিনিস্ট্রেশন অফ হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন কখন করব? 48 ঘন্টার মধ্যে নিডল স্টিক ইনজুরি যদি হয়, আর যদি কোনো ইনফেক্টেড ব্লাড কেউ ট্রান্সফিউজ করে ফেলে তার 48 ঘন্টার মধ্যে ইমিউনোগ্লোবুলিনটা আমাদেরকে
নিয়ে নিতে হবে। ভ্যাকসিনেশন করতে পারি, যেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশনের আন্ডারে পড়ে। রিকম্বিনেন্ট হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটার আন্ডারে আছে হচ্ছে অ্যাডাল্টদের দেওয়া হয় হেপ্লিস্যাভ বি, ইনফ্যান্ট, চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট সবার ক্ষেত্রে দেওয়া হয় এঙ্গেরিক্স বি অ্যান্ড রিকম্বিভ্যাক্স। ডোজিং শিডিউলটা কীরকম এদের? যেদিন প্রথম ডোজ নেবে তার 1 মাস পরে সেকেন্ড ডোজ, আর তারও 6 মাস পরে থার্ড ডোজ, আর একটা বুস্টার ডোজ নেওয়া যায় সেটা হচ্ছে 1 বছর পরে। এবার আসি আমাদের ক্লিনিক্যাল কোর্স অফ হেপাটাইটিস বি, যেটা আমরা বলেছিলাম হেপাটাইটিস বি হচ্ছে ক্রনিক ইনফেকশন করে। শুরুতে এটার স্টার্টিং হবে অ্যাকিউট হেপাটাইটিস বি দিয়ে, যেটা 90% ক্ষেত্রেই রিজলিউশন হয়ে যায়। 1% ক্ষেত্রে, যেটার পার্সেন্টেজ খুবই কম, ফালমিনেন্ট হেপাটাইটিসে টার্ন নিতে পারে। আর 9% ক্ষেত্রে দেখা যায় সারফেস অ্যান্টিজেনটা পজিটিভ থাকে যদি 6 মাস পর্যন্ত বা 6 মাসের বেশি, সেই ক্ষেত্রে সেটা ক্রনিক ইনফেকশনের টার্ন নেয়। সেই ক্রনিক ইনফেকশন থেকে কয়েকটা আউটকাম আসতে পারে। 50% ক্ষেত্রে সেটা আবার রেজলিউশন হয়ে যেতে পারে ক্রনিক ইনফেকশন থেকেও। ক্রনিক ইনফেকশন থেকে আবার কিছু মানুষ অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার স্টেট হিসাবে থাকবে, যেটার সেরোলজিক্যাল ফাইন্ডিংসগুলো আমরা আগে পড়েছি। আর ক্রনিকের আবার 2টা অবস্থা হতে পারে, পারসিস্টেন্ট হেপাটাইটিস হতে পারে অথবা অ্যাক্টিভ হেপাটাইটিস হয়ে যেতে পারে। আবার সেই পারসিস্টেন্ট আর অ্যাক্টিভ থেকে কয়েকটা ম্যানিফেস্টেশন হতে পারে, যেটা হচ্ছে মোটামুটি ফেটাল ধরা যায়, সিরোসিস অ্যান্ড হেপাটোসেলুলার কার্সিনোমা, যেটার ফেট আলটিমেটলি ডেথ হতে পারে। আর কিছু এক্সট্রা হেপাটিক ডিজিজ হিসাবে ম্যানিফেস্ট করতে পারে, যেটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন আসি ন্যাচারাল হিস্ট্রি অফ ক্রনিক হেপাটাইটিস বি। ক্রনিক ক্ষেত্রে কি হতে পারে? যদি সারফেস অ্যান্টিজেনটা 6 মান্থসের বেশি পজিটিভ থাকে, সেক্ষেত্রে ইমিউন টলারেন্স একটা ফেজ থাকে। সেটার ক্ষেত্রে প্রথমে ইমিউনিটিটা মোটামুটি উইক থাকবে, কিন্তু ভাইরাল লোডটা অনেক হাই থাকবে। এএসটি আর এএলটি লেভেলটা থাকবে নর্মাল, তখনও সেলুলার খুব একটা ড্যামেজ হবে না, যে কারণে এই ট্রান্সঅ্যামাইনাস লেভেলগুলো ব্লাডে ইনক্রিজ করবে না। কিন্তু ভাইরাসটা যেহেতু হাই লোডে রয়েছে, সেই ক্ষেত্রে এইচবি ই অ্যান্টিজেনটা পজিটিভ থাকবে, যেটা হচ্ছে হাই ট্রান্সমিসিবিলিটি নির্দেশ করে। আর মিনিমাল ইনফ্লামেশন অ্যান্ড ফাইব্রোসিস, কারণ তখনও খুব একটা হেপাটোসেলুলার ড্যামেজ শুরু হয়নি। এখন ইমিউন ক্লিয়ারেন্সের একটা স্টেজ, যেটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ, যেখানে স্ট্রং একটা ইমিউন রেসপন্স ইনডিউস হয়, যেটার কারণে সেলুলার ড্যামেজ হয়ে এএলটি আর এএসটিটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। তখন ভাইরাল লোডটা আস্তে আস্তে কমে যায়, কারণ আমাদের যে অ্যাক্টিভ ইমিউন ক্লিয়ারেন্সের মাধ্যমে আমাদের যে অ্যাক্টিভেটেড টি সেল, তারপরে হচ্ছে ম্যাক্রোফেজ, এরা সবাই মিলে কি করে, ভাইরাস ইনফেক্টেড হেপাটোসাইটকে ড্যামেজ করে দেয়, তাই ভাইরাল লোডটা আস্তে আস্তে কমতে থাকে। তখন আস্তে আস্তে আমাদের কি হয়, ক্রনিক অ্যাক্টিভ ইনফ্লামেশন অ্যান্ড ভ্যারিয়েবল ডিগ্রি অফ ফাইব্রোসিস, এটা আস্তে আস্তে ক্রনিকের দিকে অ্যাক্টিভ ইনফ্লামেশন করে, আর সেলগুলো ড্যামেজ হওয়ার কারণে ড্যামেজের রেসপন্স হিসাবে সেটা ফাইব্রোসিস ইনডিউস করতে থাকে আমাদের আস্তে আস্তে। আর এইচবি ই অ্যান্টিজেনটা পজিটিভও থাকতে পারে অথবা নেগেটিভও থাকতে পারে, এটা ভ্যারিয়েবল। এখন লেটেন্ট অর ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার স্টেটে কি হয়, ই অ্যান্টিজেনটা নেগেটিভ হয়ে যায়, কারণ তখন হচ্ছে লেটেন্ট হয়ে গেছে, সেটা অ্যাক্টিভ ফেজে আর নাই। আর তার অল্টারনেট যে অ্যান্টিবডিটা আছে, ওই অ্যান্টিবডিটা পজিটিভ হয়ে যায়, যেটা নির্দেশ করে লো ইনফেক্টিভিটি ও লো ট্রান্সমিসিবিলিটি। ভাইরাল লোডটা আরও কমে যায়, কারণ হচ্ছে আমাদের নিজস্ব যে ইমিউন সিস্টেম আছে, ওইটা হচ্ছে ড্যামেজ করতে করতে ভাইরাসগুলোকে ডিস্ট্রয় করে ফেলে, সাথে ভাইরাস ইনফেক্টেড হেপাটোসাইটকেও ড্যামেজ করে ফেলে। তখন হচ্ছে অনেক সময় নর্মাল লেভেল অফ এএসটি অ্যান্ড এএলটি হয়ে যায়, কারণ তখন ইনফ্লামেশন অ্যান্ড ড্যামেজের সিভিয়ারিটিটা আস্তে আস্তে কমে আসতে থাকে, কোনো অ্যাক্টিভ ইনফ্লামেশন আমরা পাই না। মডারেট টু সিভিয়ার ডিগ্রি অফ ফাইব্রোসিস, এই যে আমরা এইখানে পড়েছিলাম অ্যাক্টিভ ইনফ্লামেশনের জন্য ভ্যারিয়াস ডিগ্রি অফ ফাইব্রোসিস, এই জিনিসটাই টার্ন নিয়ে আমাদের আস্তে আস্তে সিভিয়ার হয়ে যেতে থাকে যখন ডিজিজটা আরও প্রোগ্রেস করে। এখন এই স্টেজ থেকে আবার রিঅ্যাক্টিভেশন একটা ফেজ হয়। রিঅ্যাক্টিভেশন হতে পারে ফার্দার ক্রনিক হেপাটাইটিস ডিউ টু ডেভেলপমেন্ট অফ মিউটেন্ট হেপাটাইটিস বি ডিএনএ দ্যাট ইজ আনএবল টু রিলিজ ই অ্যান্টিজেন। আমরা কি পড়েছিলাম, অ্যাক্টিভের ক্ষেত্রে ই অ্যান্টিজেনটা পজিটিভ হয়, যখনই ই অ্যান্টিজেনটা আমরা পাবো ধরে নিব কি হাইলি ট্রান্সমিসিবল, কিন্তু রিঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে আনএবল টু রিলিজ দ্য ই অ্যান্টিজেন, সো এইচবিই অ্যান্টিজেন নেগেটিভ পাবো, আর ভাইরাল লোডটা রিঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে হাই থাকবে। তাইলে আমরা যদি আরেকটু রিভিউ করি আরেকবার,
ইমিউন টলারেন্স ফেজের ক্ষেত্রে আমরা কি পাবো? উইক ইমিউনিটি তখনও ডেভেলপ করবে না, ভাইরাল লোডটা বেশি, ট্রান্সঅ্যামিনেজ লেভেল নর্মাল, আর ই অ্যান্টিজেন পজিটিভ, ফাইব্রোসিস তখনও খুব একটা হয়নি। ইমিউন ক্লিয়ারেন্সের ফেজে গিয়ে তখন কি হবে? স্ট্রং ইমিউন রেসপন্স ইনডিউস করার কারণে সেলুলার ড্যামেজ হবে, ভাইরাল লোডটা ইনক্রিজ হবে, সেল ড্যামেজ হওয়ার কারণে ট্রান্সঅ্যামিনেজ লেভেল বাড়তে থাকবে আস্তে আস্তে, আর ই অ্যান্টিজেনটা তখনও পজিটিভ থাকতে পারে অথবা নেগেটিভ হয়ে যেতে পারে। আর ক্রনিক অ্যাক্টিভ ইনফ্লামেশন হবে, তখন ভ্যারিয়েবল ডিগ্রি অফ ফাইব্রোসিস, যেটা আস্তে আস্তে আমাদেরকে সিরোসিসের দিকে নিয়ে যাবে। এখন হচ্ছে লেটেন্ট অর ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার স্টেটে কি হয়? এইচবি অ্যান্টিজেনটা তখন নেগেটিভ হয়ে তখন ওইটার কারেসপন্ডিং অ্যান্টিবডিটা পজিটিভ হয়ে যায়, যেটা নির্দেশ করে লো ইনফেক্টিভিটি। ভাইরাল লোডটাও কমে যায়, এস অ্যান্টিজেনের লেভেলটাও কমে যায়, এএসটিএলটি লেভেল নর্মাল হয়ে যায়, কোনো অ্যাক্টিভ ইনফ্লামেশন তখন আর পাওয়া যায় না, আর ফাইব্রোসিসটা আস্তে আস্তে বাড়তে থাকে। রিঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে কি হয়? ক্রনিক হেপাটাইটিস করলে অ্যাক্টিভ ইনফ্লামেশনে আমরা কি পেয়েছিলাম? ই অ্যান্টিজেনটা পাবো, কিন্তু এখানে ই অ্যান্টিজেনটা হবে নেগেটিভ, আর ভাইরাল লোডটা থাকবে হাই। এখানে বলা হয়েছে লিভারের হিস্টোলজিটা কীরকম হয় ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে। প্রথমে নর্মাল থাকে, যখন ক্রনিক হেপাটাইটিস হয় সেটা মিনিমাল ইনফ্লামেশন করে, সেটা মিনিমাল ফাইব্রোসিস ইন্ডিকেট করে। আরও ক্রনিক যখন হয় আস্তে আস্তে সেটা সিরোসিসের দিকে প্রসিড করে, সিরোসিস থেকেই আলটিমেটলি হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে। কারণ সিরোসিসে আমরা কি জানি? হিস্টোলজির একটা ম্যাসিভ অল্টারেশন হয়ে যায়। আমরা জানি লিভার হচ্ছে একটা রিজেনারেটিভ টিস্যু, যেটা হচ্ছে ড্যামেজের রেসপন্সে তার সেল কাউন্টটাকে রিজেনারেট করে। প্রচুর পরিমাণ রিজেনারেশন হলে একটা সেল ডিভিশনের একটা ফেজে গিয়ে হচ্ছে কোনো কারণে যদি বাই এনি চান্স কোনো মিউটেশন হয়, সেই ক্ষেত্রে ওই মিউট্যান্ট সেল থেকে আলটিমেটলি কার্সিনোমা ডেভেলপ করে। তো এটা হচ্ছে রিস্কটা থেকেই যায়। এই চার্টটাতে হচ্ছে আমাদের আগের ডিসকাশনের ন্যাচারাল হিস্ট্রির যে ফেজগুলো আছে এগুলো। সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।